ক্লাস 9-এর মেয়েরা, আগের দিন আমি পীড়ন বিকৃতি সম্বন্ধে আলোচনা করেছি স্থিতিস্থাপকতার পোর্শনে, এবং আজকে আমি পীড়ন আর বিকৃতির বিভিন্ন ক্লাসিফিকেশনগুলো সম্বন্ধে একটু ডিসকাস করব। তো পীড়ন কি ছিল? পীড়ন হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করে তাকে বিকৃত করার চেষ্টা করি, অর্থাৎ তার দৈর্ঘ্যের পরিবর্তন, আকারের, আয়তনের পরিবর্তন করার চেষ্টা করি, তখন সেই বস্তুটি তার বিপরীতে অর্থাৎ প্রতিক্রিয়া রূপে একটি বল প্রয়োগ করে, যাকে প্রত্যানয়নকারী বল বা রেস্টোরিং ফোর্স বলা হয়। যা বাহ্যিক বলকে প্রতিরোধ করে। এখন নিউটনের থার্ড ল বা তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই বল, যে প্রত্যানয়নকারী বল বা রেস্টোরিং ফোর্স, সেটা বাহ্যিক যে বল প্রযুক্ত হয় তার সমান হয়। এখন তাহলে পীড়ন কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বল, বহিস্থভাবে প্রযুক্ত যে বল, তাকে বলা হয়। তাহলে পীড়নকে আমরা লিখতে পারি F/A। এফ হচ্ছে বহিস্থ বল। তাহলে এর মাত্রা কি হবে? বলের মাত্রা ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি? mL(T⁻²), আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L²। তাহলে ক্যালকুলেট করে আমরা পাবো কি পীড়নের মাত্রা? mL⁻⁻1 T⁻²। এখন এই পীড়ন আবার দুই প্রকারের হয়। এক হচ্ছে অভিলম্ব পীড়ন, আর একটা হচ্ছে স্পর্শকীয় পীড়ন। আমরা এ সম্বন্ধে বলি যে আমরা এর আগে সামান্তরিক সূত্র, বলের সংযোজন, বিভাজন ইত্যাদি পড়েছি। তো তাতে কি দেখেছি যে আমরা উপাংশ সম্বন্ধে জেনেছি। তো এই অভিলম্ব পীড়ন আর স্পর্শকীয় পীড়ন কি? না, অভিলম্ব পীড়ন হচ্ছে বস্তুর এই পীড়নেরই যে অভিলম্ব উপাংশ, অর্থাৎ বস্তুর তলের সাথে অবিলম্বভাবে উদ্ভূত যে পীড়ন, তাকে বলা হচ্ছে অভিলম্ব পীড়ন। স্পর্শকীয় পীড়ন হচ্ছে বস্তুর তলের সঙ্গে সমান্তরালভাবে উদ্ভূত যে পীড়ন, তাকে বলা হচ্ছে স্পর্শকীয় পীড়ন। দেখো কি লিখেছি? অভিলম্ব পীড়ন বস্তুর তলের সাথে অবিলম্বভাবে উদ্ভূত পীড়ন, আর স্পর্শকীয় পীড়ন হচ্ছে বস্তুর তলের সাথে সমান্তরালভাবে উদ্ভূত পীড়ন। এই হলো পীড়নের ক্লাসিফিকেশন। এখন আমরা দেখব যে বিকৃতি। বিকৃতির ভাগ কি? বিকৃতি হচ্ছে কি না, বাহ্যিক বল প্রয়োগ করে সেই স্থিতিস্থাপক বস্তুর যে আকৃতির পরিবর্তন হচ্ছে, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে, তাকেই বিকৃতি বলা হয়। তো অনুদৈর্ঘ্য বিকৃতি বলতে কি বোঝায়? না, একক দৈর্ঘ্যে ওর দৈর্ঘ্যের পরিবর্তন যতটা হচ্ছে তাকে বলছে। আয়তন বিকৃতি কি? একক আয়তনে ওর আয়তন বিকৃতি যতটা হচ্ছে। কৃন্তন বিকৃতি কি? আয়তন অপরিবর্তিত রেখে কেবলমাত্র আকৃতির পরিবর্তন হচ্ছে, তখন তাকে বলছি কৃন্তন বিকৃতি। তাহলে দেখো আমরা এই ছবিটা দেখি। এখানে আমরা যদি একটা ধাতব তারকে এভাবে ঝুলিয়ে দিই, অর্থাৎ তাকে কোনো ভার না দিয়ে ঝুলিয়ে দিই, তাহলে দেখা যাবে তার দৈর্ঘ্য কত? L। এবার যদি তার নিচে কোনো ভর যোগ করি বা একটা ওজন ঝুলিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কতটা। আগে L ছিল, এখন এতটা। এর পার্থক্য কি? ডেল্টা L। তাহলে ওর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডেল্টা L। তাহলে এখন ওর অনুদৈর্ঘ্য বিকৃতি বলতে কি বলবো? ডেল্টা L/L। অর্থাৎ তার যতটা চেঞ্জ হচ্ছে বা যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডিভাইডেড বাই L। ঠিক আছে, এখন আমরা দেখব যে ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস বলতে কি বোঝায়। ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস কথাটা, ইয়ং শব্দটা কোথা থেকে এসছে আগে সেটা জানবো। যে কোনো স্থিতিস্থাপক বস্তুতে যদি অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি হয়, তাহলে আমরা জানি যে বিকৃতি সৃষ্টি করলেই সেখানে একটা পীড়নের সৃষ্টি হবে। এটা অবশ্যই হবে, তাই না? মানে অর্থাৎ আমরা যদি তার আকার আকৃতির পরিবর্তন করি, তাহলে তার মধ্যে একটা রেস্টোরিং ফোর্স সর্বদা কাজ করবে। তাহলে বিজ্ঞানী টমাস ইয়াং কি বলেছিলেন? যে কোনো স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি পরস্পর কিরকম? সমানুপাতিক। অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি পরস্পর সমানুপাতিক। স্বাভাবিক, কারণ হচ্ছে যদি আমরা তার মধ্যে বিকৃতি সৃষ্টি করি তাহলে পীড়নের সৃষ্টি হবে। তাহলে যতটা বিকৃতি সৃষ্টি করব ততটা পীড়ন সৃষ্টি করব, অর্থাৎ যতটা আমি ওকে লম্বা করছি ততটাও বাধা দিচ্ছে সেই লম্বা হওয়ার প্রসেসটাকে।
যাই হোক, এখন ইয়ং মডিউলাস বা ইয়ং এর গুণাঙ্ক এই ক্যাপিটাল ওয়াই দ্বারা চিহ্নিত হয়। তাহলে টমাস ইয়ং এর এই যে সূত্র, যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতি পরস্পরের সমানুপাতিক, সেটাকে ফলো করে আমরা একটি ধ্রুবক পাই যেটা তার নামানুসারেই হয়, তাকে বলবো ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক কি? অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ এদের অনুপাত। এখন অনুদৈর্ঘ্য পীড়ন কি আমরা পড়েছি? এফ বাই এ। অনুদৈর্ঘ্য বিকৃতি কি? ডেল্টা এল বাই এল। তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা এল। আর একবার নোটিফিকেশনস গুলো আমরা মনে করে নিই। এফ বাই এ হচ্ছে পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন, এফ হচ্ছে প্রযুক্ত বল, এ হচ্ছে ক্ষেত্রফল, আর অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ডেল্টা এল বাই এল। অনুদৈর্ঘ্য বিকৃতি কি আমরা ছবি এঁকে দেখালাম যে দৈর্ঘ্যের বিকৃতি যখন হচ্ছে, তাহলে ডেল্টা এল হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বা দৈর্ঘ্য বৃদ্ধি, এল হচ্ছে ওর প্রাথমিক যতটা দৈর্ঘ্য ছিল। এখন তাহলে সিজিএস এককে এর একক কি? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআইতে নিউটন পার মিটার স্কোয়ার। মাত্রা বিকৃতি কিন্তু মাত্রাহীন, তাহলে ওয়াই এর মাত্রা বা নিয়ম গুণাঙ্কের মাত্রা কার মাত্রার সমান হবে? না, অনুদৈর্ঘ্য পীড়নের মাত্রার সমান হবে। তাহলে অনুদৈর্ঘ্য পীড়নের মাত্রা কি? অনুদৈর্ঘ্য পীড়নের মাত্রা ওই যে আমরা একদম উপরে ক্যালকুলেট করেছি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তোমরা কিন্তু অবশ্যই এগুলো খাতায় কলমে করবে, যখন যখন আমি এখানে বোঝাচ্ছি তখন তখন করে দেখবে। বলের মাত্রা লিখে ফেললাম এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। তাহলে উপরে এম পড়ে রইল, এল এল স্কোয়ার কাটাকুটি হয়ে উপরে এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 থেকেই গেল। ঠিক আছে, এখন এখান থেকে একটা প্রশ্নের উত্তর দাও দেখি। প্রশ্নটা সবাই খাতায় লিখে নাও। গ্যাসীয় পদার্থের ইয়ং গুণাঙ্ক থাকে কি? যুক্তি দাও। আবার বলছি, গ্যাসীয় পদার্থের ইয়ং গুণাঙ্ক থাকে কি? যুক্তি দাও। ঠিক আছে, সবাই লিখে নিয়েছো? এবার আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তো এই গাণিতিক সমস্যার সমাধান, আগে গাণিতিক সমস্যাটা তোমরা সবাই লিখে নেবে। আমি বলছি, লিখে নেবে। একটি খাড়াভাবে ঝোলানো তারে 10 টু দি পাওয়ার 8 নিউটন পার মিটার স্কোয়ার পীড়ন হলে তারের দৈর্ঘ্য মূল দৈর্ঘ্যের 10 টু দি পাওয়ার -3 গুণ বেড়ে যায়। তাহলে তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? ইয়ং গুণাঙ্ক আমরা জানি, অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে অনুদৈর্ঘ্য পীড়নের মান কত? 10 টু দি পাওয়ার 8, আর বিকৃতি হচ্ছে কতটা, কত গুণ বেড়ে যাচ্ছে বিকৃতি হচ্ছে সেটাই 10 টু দি পাওয়ার -3। তাহলে 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -3 হলো 10 টু দি পাওয়ার 11। ইয়ং মডিউলাস বা ইয়ং গুণাঙ্কের একক এক্ষুনি আমরা পড়েছি, সিজিএস এ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআইতে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। এইভাবে কিন্তু আমরা অঙ্কের সমাধান করতে পারবো। ঠিক আছে, এখন আমরা প্রত্যানয়ন যে বল, যেটা কিনা ওই বিকৃতির ফলে সৃষ্টি হলো, সেই প্রত্যানয়ন বল কার সাথে সম্পর্কযুক্ত? না, দৈর্ঘ্য পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ যদি একটা স্প্রিংকে টেনে আমি লম্বা করে দিই বা চেপে ছোট করি, সেটা তো আগের অবস্থায় ফিরে যেতে চায়। কেন না, টান দিলে স্প্রিংয়ের ভিতরে একটা প্রত্যানয়ন বল কাজ করে, তা ওই যা সবসময় স্প্রিংকে বিকৃত অবস্থা থেকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করে। তো এই প্রত্যানয়ন বল সর্বদা দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধি অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে এফ সমানুপাতিক এক্স। তাহলে এফ কে কিভাবে লিখতে পারি? -kx। হ্যাঁ, তাহলে এই কে কে কি বলা হয়? যে মাইনাস চিহ্ন কেন দেওয়া হয়? কারণ এরা পরস্পর সমান হলে বিপরীতমুখী। তাহলে এই কে কে কিভাবে লেখা যায়? এফ বাই এক্স হিসেবে লেখা যায়। এই কে কে বলা হয় বল ধ্রুবক। ধরা যাক স্প্রিং তুলা থেকে 3 কেজি ওজন ঝোলানো হলো, প্রসারণ যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে কে এর মান কত হবে? তাহলে কি করব আমরা? আগে ওর কতটা বল সেটা ক্যালকুলেট করে নেব। তা 3 ইন্টু 9.8 নিউটন এমজি, কতটা ভার, এক্স কত অর্থাৎ কতটা চেঞ্জ হয়েছে দৈর্ঘ্য প্রসারণ 6 সেন্টিমিটার, মিটারে নিয়ে নেব 0.06 মিটার। তাহলে কে এর মান কত হবে? এফ বাই এক্স 3 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.06। এখন এই দৈনন্দিন জীবনে তাহলে স্থিতিস্থাপকতাকে কিভাবে কাজে লাগানো যায়? আমাদের প্রচুর ব্যবহারিক প্রয়োগ রয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ে, অট্টালিকা, বড় বড় সেতু নির্মাণে,
বিম, দণ্ড, ক্যান্টিলিভার ইত্যাদি। সর্বাধিক কতবার সহ্য করতে পারবে তা এদের স্থিতিস্থাপক সীমাই বা কত দূর তা জানা প্রয়োজন। তো ইঞ্জিনিয়ারিংয়ে এগুলি কিন্তু গণনা করা হয়। এর থেকে যে কোনো নির্মাণের গুণাগুণ বিচার করা যায়। তার বা দণ্ডে কতটা ভর চাপানো উচিত। ভার যত বেশি চাপানো হবে পীড়নও তত বেশি হবে, সেই সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধিও বেশি হবে। কিন্তু তা যদি অসহ ভারে পৌঁছে যায় তাহলে তার ছিঁড়ে যাবে বা ভেঙে পড়বে। সুতরাং ভার থেকে তার চেয়ে কম হতে হবে। তাহলে অসহ ভারের অর্ধেকের কম ভার চাপানো উচিত। তো এই স্থিতিস্থাপকতার সঙ্গে সম্পর্কযুক্ত যে বিষয়গুলো কাজে লাগে কতগুলো টার্ম। 1 নম্বর হচ্ছে ভঙ্গুর। ভঙ্গুর কি? যে সমস্ত বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পর খুব তাড়াতাড়ি ব্রেকিং পয়েন্ট বা অসহ বিন্দু এসে যায় তাকে ভঙ্গুর, যেমন কাঁচ, শুকনো কাদামাটির বল। নাম্বার 2 টার্ম কি? প্রসার্যতা। প্রসার্যতা প্রসার্যতা কি? স্থিতিস্থাপক সীমা এবং অসহ বিন্দুর মধ্যে খুব বেশি পরিমাণ বিকৃতি ঘটে, তাদের প্রসার্যশীল বলে এবং ওই ধর্মকে প্রসার্যতা বলে, যেমন তামা, সোনা, রূপা এগুলি। নাম্বার 3 টার্ম কি? নমনীয়। নমনীয়তা। নমনীয়তা কি না? ওই যে কাদামাটি, মাখন, চিজ এদের বলা হয় নমনীয় বস্তু। কেননা এদের স্থিতিস্থাপক সীমার ঊর্ধ্বে প্রযুক্ত বল বা দ্বন্দ্ব অপসারণ করলেও তারা পুরোপুরি বিকৃত অবস্থাতেই থেকে যায়, তাহলে তাকে নমনীয় বা প্লাস্টিক বস্তু বলা হয়। তো এইভাবে বাস্তব জীবনেও এদের প্রচুর ব্যবহার রয়েছে। তো এই স্থিতিস্থাপকতাকে আমরা ইঞ্জিনিয়ারিং শিল্পে কাজে লাগাতে পারছি, বাস্তব জীবনে ব্যবহার করতে পারছি। তাহলে এখান থেকে আমরা সমস্ত ছোট বড় নানান প্রশ্নের উত্তর করতে পারবো। এই ধরনের ছোটখাটো গাণিতিক সমস্যা, এক্সপ্রেশনগুলো মনে রাখবি। ইউনিটসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা কিন্তু ক্লাস 11-এ গেলে আবার তোমরা ফিজিক্সে পড়বে, তখন কিন্তু এই বেসিক যেগুলো এখানে শিখলে 9-এ সেটা কিন্তু খুব কাজে লাগবে। ওকে, সো ভালো করে ফলো করো, ভালো করে পড়ো। থ্যাংক ইউ।